প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে প্রথমেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ কিছু কথা বলবো সিরিয়াসলি এবং বেশ সেন্সিটিভ, স্পর্শকাতর। যেহেতু রাষ্ট্রীয় বিষয়, ভবিষ্যৎবাণী করা ঠিক নয়, কিন্তু একটি বিষয় হলো একটি প্রেক্ষিত সৃষ্টি হওয়া এবং সেই প্রেক্ষিতের অপোনেন্ট বা তার প্রতিরোধমূলক যে পরিপ্রেক্ষিতের সৃষ্টি হয়, তা নিয়ে কিছু কিছু চিন্তা ভাবনা বা কিছু কিছু প্রতি উত্তর ভাবা যায়। আজ অল্প কিছুদিন হলো অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল মালেক স্যারের অত্যন্ত মূল্যবান, যুক্তিসঙ্গত এবং সময় উপযোগী একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেছেন যে ভারত বাংলাদেশে অনেক কিছুই করেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে যেটা করতে পেরেছে, ভারত যেখানে সাকসেসফুল, ভারতের চূড়ান্ত সাফল্য যেখানে, সেটা হলো বাংলাদেশে অজস্র দালাল সৃষ্টি করতে পেরেছে। ভারতের সেই দালালেরা সরকার গঠনের মতো সামর্থ্য রাখে এবং এই দালালগুলোই সাধারণত দেশের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে আসেন এবং সবাই, দেশের প্রতিটি নাগরিকের চেনা জানা এবং পরিচিত মুখ। সরকার বলেন, আমলায় বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, সর্বক্ষেত্রে ভারতীয় দালালদের এতটাই শক্তিশালী দাপট যে বাংলাদেশ হয়তোবা শুধুমাত্র নামে মাত্রই স্বাধীন সার্বভৌম, তার বাইরে আর কিছুই আছে বলে মনে হয় না। আপনি যদি নিজে এটা পরীক্ষা করতে চান, তাহলে পরীক্ষা করতে পারবেন নিজেই। এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই, ফেসবুক হোক, ইউটিউবে হোক, যারা দালালমুখী অর্থাৎ ভারতমুখী কথা বলছেন, ভারতের পক্ষে, ভারতেই, ভারত সেই, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, বিভিন্ন পরামর্শমূলক ভারতের পক্ষে দিচ্ছেন, এদের বিপক্ষে কিছু লিখুন বা কিছু কথা বলে দেখুন। আপনার যে রিয়্যাক্ট আসবে সেখানে কতটা ভয়ঙ্কর, কতটা ভীতি প্রদর্শন করে এই রিকমেন্ডগুলো ফিরে আসে। এর থেকেই আমি এবং বর্তমান যে পরিস্থিতি থেকেই দুইটা পর্বে কথা বলবো। একটা পর্ব হচ্ছে নির্বাচন। শুধুমাত্র তারাই নির্বাচনমুখী হয়ে উঠবে এবং নির্বাচনের কথা বারবার বলবে যারা ভারত থেকে ইঙ্গিত বা ইশারা পেয়েছে বা নীরব সমর্থন পেয়েছে যে তোমরা নির্বাচনমুখী হও, নির্বাচনের দিকে আগাও, তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার রেসপন্সিবিলিটি, দায়িত্ব আমাদের, তোমরা নির্বাচন নিয়ে কথা বলো, সামনে আগাও অথবা আন্দোলনমুখী হয়ে ওঠো। তার বাইরে ভারতের ইঙ্গিত ছাড়া, ভারতের ইশারা ছাড়া অন্য কেউ নির্বাচনমুখী বা নির্বাচনের কথা বর্তমান সময়ে কেউ বলবে না। কারণ 5ই আগস্ট বহু দূরের পথ না, খুব অল্প কিছুটা পথ আমরা হেঁটে মাত্র এগিয়ে এসেছি। নির্বাচনের জন্য নয়, যে জাতিগত সংস্কার, যে আইনগত সংস্কার, আইনগত নাগরিক সংস্কার, সামাজিক অবক্ষয়ের সংস্কার,
মোট কথা বাংলাদেশ নিয়ে যে সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে সংস্কারমুখী হয়ে সংস্কারের চিন্তা চেতনা মাথায় নিয়ে আন্দোলনে মাঠে একাগ্রতার পরিচয় দিয়েছে গোটা বাংলাদেশ। তার বিন্দু মাত্র না করেই, বিন্দু মাত্র তার সংস্কার চূড়ান্ত কেন, সংস্কারের প্রতিবেদনগুলো এখনো সরকারের কাছে জমা না হইতেই নির্বাচনের জন্য এতটা ব্যতিব্যস্ত হওয়ার নেপথ্যে কী থাকতে পারে? এটা জেনে রাখুন, বা আমিও নিজেও বলছি আমার নিজের চিন্তাধারা থেকে, যতক্ষণ না ভারত শিওর হবে, কনফার্ম হবে যে একমাত্র তাদের উপরে ডিপেন্ডেবল বা তাদের উপরে নির্ভরশীল কোনো দল বাংলাদেশের নির্বাচনে ক্ষমতায় আসতে সক্ষম হবে না, ততক্ষণ বাংলাদেশে ভারতই নির্বাচন হতে দেবে না। একমাত্র তখনই নির্বাচনের জন্য মাঠ ক্ষেত্র তৈরি করে দেবে তারা, বা দিতে সক্ষম হবে, বা দিতে ইচ্ছে প্রকাশ করবে, যখনই তারা দেখবে যে এবার নির্বাচন হলে যে দল ক্ষমতায় আসবে সেটা ভারত মুখাপেক্ষী, ভারতের পদলেহন করতে দ্বিধাগ্রস্ত করবে না, ভারতের গোলামি মেনে নিতে, ভারতের সর্বময় দিল্লির কর্তৃত্ব মেনে নিতে রাজি থাকবে, সেই দল ক্ষমতায় আসবে, তখনই বাংলাদেশের নির্বাচনের জন্য তাদের দিক থেকে ভূমিকা থাকবে। তার আগে বাংলাদেশে যদি কোনো প্রকৃতপক্ষেই দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল একমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব, নিজেদের মানচিত্রের মানচিত্রের কোনো ধরনের ক্ষয়ক্ষতি সাধিত ছাড়া জনগণের নিরাপত্তা, স্বাধীনতার সার্বভৌম রক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা, তথ্যের নিরাপত্তা, সর্বদিক থেকে বাংলাদেশ যে দল সম্পূর্ণভাবে বাংলাদেশকে একাকিত্বভাবে, বাংলাদেশে একছত্রভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে দাঁড় করানোর জন্য, স্বাধীন রাষ্ট্র হিসাবে উন্নয়নের কথা মাথায় চিন্তা রেখে যদি ক্ষমতায় আসার মতো কোনো দল সংগঠিত হয়ে পড়ে, ভারত কখনোই সেই অবস্থায় বাংলাদেশে নির্বাচন হইতে দেবে না। এখন আমার ভিতরে যেটা সংশয়, এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতেই বলেছিলাম, যেটা মেজর ডালিমের কথাই এসছে, বদরুল নূর চৌধুরী তেমন কিছু বলেননি, কিন্তু মেজর ডালিম বলেছে যে ৭১-এর 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা, এটা আমি বারবার বলে আসছিলাম যে এটা ভারতের রয়ের দ্বারা সংগঠিত, এবং এটা বাস্তবায়ন করেছে বাংলাদেশের তাদের অনুগামী সরাসরি মুজিব বাহিনী বা কাদেরিয়া বাহিনীরা, এরা এই বুদ্ধিজীবী হত্যার সাথে সরাসরি জড়িত। আমি এখন যেটা করি, এখন যেটা আমার ভিতরে ভীতি বা সন্ত্রস্ত জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ যেভাবে দেশপ্রেমিক, দেশের অখণ্ডতা রক্ষা এবং দেশকে সম্পূর্ণভাবে কারো কোনো অনুকম্পা, সহযোগিতা, সাহায্য ছাড়া নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখে, নিজের মতো ইচ্ছা মাফিক তার বৈদেশিক ব্যবসা বাণিজ্য বলেন, বৈদেশিক কোনো সাহায্য সহযোগিতা বলেন, তার ইচ্ছা মতো করার মতো যেভাবে জনতা, শীর্ষস্থানীয় বেশ কিছু মানুষ রাষ্ট্রের ভালো বিবেচনা করে, ভালো দেশপ্রেমিক হিসাবে গড়ে উঠছে, তাতে কিনা ১৯৭১-এর 14 ডিসেম্বরের মতো আরও একটি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংগঠিত হয় কিনা,
এর অনেক কারণ আছে। আপনারা জানেন ইলিয়াস আলী কেন গুম হলো? ভাবতে হবে আমাদের। আমরা শুধু আওয়ামী লীগকে দোষ দিলেই হয়তো ভুল হবে, একতরফা দোষ দিলেই ভুল হয়ে যাবে আওয়ামী লীগের। আপনারা যদি একটু লক্ষ্য করেন, বিএনপির ইলিয়াস আলী গুম হচ্ছে, সেই সরকারের আমলেই হারুন আর রশিদ আবার আওয়ামী লীগের এমপি হচ্ছে, বিএনপির এমপি হচ্ছে আওয়ামী লীগের সময়। যখন আওয়ামী লীগের ভিতরেই আওয়ামী লীগের চির ধরা কোনো রকমের বিন্দুমাত্র তাদের মতাদর্শ মতের বাইরে বা তাদের বিরোধী দলের সাথে কোনো ধরনের সংযোগ পেলেই তাকে নমিনেশন দেওয়া হচ্ছে না, নমিনেশন দেয়নি, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সময় বিএনপির কেউ এমপি হয়ে আসছে, আবার সেই সময় বিএনপির কেউ গুম হচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে? আওয়ামী লীগ তো ছিলই একাধারে। তার মানে এই যে বিগত 15 বৎসরে বিএনপির থেকেও যারা এইসব পর্যায়ে, এক পার্টি জেলে যাচ্ছে, বের হচ্ছে, কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, বিএনপিরই আর এক শ্রেণীর নেতা বড় বড় কন্ট্রাক্টরের টাকা, তাদের লেয়াজু অফিসে বসে বসে কন্ট্রাক্টরের টাকা, কমিশনের টাকা ভাগ বাটোয়ারা করছে। ব্যবসা বাণিজ্যের কমিশন, যৌথ ব্যবসা বাণিজ্যের কমিশন ভাগ বাটোয়ারা করছে। টক শোতে যাচ্ছে, হেসিয়ে খেলে তারা টক শো করছে একটা উৎসব পালন করার মতো। তার মানে যে কোনো দলেরই হোক, এর ভিতরে ভারতমুখী রাজনীতির বাংলাদেশে যে বড় প্রবণতা, এই বাঁধ, এই জোয়ার ভেঙে প্রকৃত দেশপ্রেমিক রাষ্ট্রীয় রাজনৈতিক নেতা কতটুকুন সফলগামী হবে, সফলতা অর্জন করবে আমি জানি না। তবে আমি এটা সংশয় করি যে ভারতের বাইরে বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করার মতো রাজনৈতিক দল গঠন করতে হলে বড় ধরনের একটি রক্তক্ষয় এদেশে সহসাই সম্ভবত সংগঠিত হবে। সেই রক্তক্ষয়ে যদি 5ই আগস্ট একটি ক্ষুদ্র অংশ, 5ই আগস্ট 100-র ভিতরে মাত্র 10 ভাগ অর্জন করা সম্ভব হয়েছে। 90 ভাগ এখনো, যেমন আওয়ামী লীগের ভিতরেই আওয়ামী লীগের সেই লড়াই করা, আওয়ামী লীগের সেই লাঠি বৈঠা চালানো সেই শক্তি এই মাটিতেই রয়ে গেছে, দেশের ভিতরেই আছে এখনো। এবং তার ভিতরে তার চাটুকারী দল 14 দলের মানুষজন যেমন আছে, তেমনি আমি যাদের কথা বললাম, যে দল ক্ষমতায় আসার কথা ছিল, যে দলকে নিয়ে মানুষ আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুনেছিল, কিন্তু সে দলের ভিতরেও ভারতমুখী রাজনৈতিক ইচ্ছা বা খায়েশ পূরণের বড় একটি অংশ রয়ে গেছে। এদের এই বড় একটি শক্তির পিছনে দাঁড়িয়ে শুধুমাত্র বাংলাদেশি কর্তৃত্ব নিয়ে, বাংলাদেশি চেতনায়, বাংলাদেশের ভাব গাম্ভীর্যতায়, বাংলাদেশি সংস্কৃতি নিয়ে একটি দল শক্ত হয়ে দাঁড়িয়ে বাংলাদেশকে তার মতো পতাকা সমুন্নত রেখে কারোর কাছে মাথা নত না করে দাঁড়াতে হলে 14 ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী সেই হত্যার শিকার যেমন হওয়ার অসম্ভবই কিছু নয়, তেমনি আর একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংগ্রাম এদেশের মানুষের সামনে খুব শীঘ্রই হবে, যদি তারা 5ই আগস্টের
সূত্র ধরে, সেই চেতনা ধরে দেশকে, শুধু বাংলাদেশ কারো সাহায্য নয়, কারো সহযোগিতা নয়, নিজের মতো করে নিজে শক্তপোক্ত হয়ে দাঁড়াতে চায়, তাদের ইচ্ছা মতো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়, তাহলে এই দুইটি শক্তির মোকাবেলা করতে হবে। একটি হলো বুদ্ধিজীবী হত্যার প্রতিরোধ শক্তি এদেশের সাধারণ মানুষকে অর্জন করতে হবে, ঠিক তেমনি আর রক্ত না দিয়ে, রক্তখেকোদের, রক্তচোষাদের রক্ত নিয়েও নয়, রক্তারক্তি বন্ধ রেখেই নিজেদের মতো প্রতিরোধ শক্তি গঠন করতে যদি ব্যর্থ হয়, নির্বাচন যাই হোক না কেন বাংলাদেশের পক্ষে আসবে না। সেই নির্বাচন আবারও নির্বাচনের মতো নির্বাচিত হয়ে যে সরকারই আসুক, নতজানি সরকারই রয়ে যাবে যদি আমরা আবার 5ই আগস্টের আগে ফিরে যাই। কিন্তু 5ই আগস্টের পরে যদি দাঁড়াতে চাই, আমাদেরকে আবার দাঁড়াতেই হবে। কার বিরুদ্ধে সেটা আমি একটু আগেই বলেছি। অন্তর্নিহিত অনেক তথ্য সরাসরি না বললেও যেটা ইঙ্গিত দিয়ে গেছি, যারা বুঝবার তারা বুঝবেন। অতএব লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, প্রস্তুত হন। আসসালামু আলাইকুম।